নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী রমাপদ চৌধুরীর লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম নোনা জল। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সকলের কাছেই অনুরোধ, আপনারা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প নোনা জল। অচেনা পাড়ার এই নতুন ফ্ল্যাটে উঠে এসে অনিশের তখনও কেমন চোর চোর ভাব। তার মতো মিশুকে মানুষটারও। দুখানা খুদে সাইজের ঘর, আর তার সামনে দুফুট ঝুল বারান্দা। বারান্দা থেকে থুতু ফেললে রাস্তার লোকের মাথায় পড়ে। ইনা একদিন অভ্যাস বসে বারান্দায় দাঁড়িয়ে গামছা নিংড়ে কি লজ্জায় যে পড়েছিল, ছুটে পালিয়ে এসেছিল ঘরের মধ্যে। রাস্তার লোকটা উপরের দিকে চোখ তুলে কি গালাগাল দিয়েছিল কে জানে। কিন্তু পাড়াপড়শির সঙ্গে ইনা দুদিনেই বেশ আলাপ হয়ে গেছে। অনিশ এখনো মাথা নিচু করে রাস্তা হাঁটে। আপিস পেটা কারোর সঙ্গে চোখাচোখি হলে চোখ নামিয়ে নেয়। পাড়ার দু একজন যেচে আলাপ করতে এলেও অনিশ দুটো কথা বেশি বলবার চেষ্টা করেনি, দরকারও হয়নি। টুয়া একাই 100, 4-5টা দাঁত বেরিয়ে গেছে। দু একটা শক্ত শক্ত কথাও হঠাৎ হঠাৎ বলে ফেলে। আর অনিশ আর রিনা দুজনেই চমকানো খুশিতে হেসে ওঠে। ও মা, কি বলি রে টুয়া, বল বল, আবার বল। অনিশ হাত ঘড়িটায় দম দেওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করবে বলে ডাকলো রিনাকে। রিনা, রিনা। অমনি টুয়া টলমলো পায় ছুটে গেল চৌকাটের দিকে। তারপর তরচার ফাঁকে মুখ বাড়িয়ে বলে উঠল, ইনা ডাকছে। ডাকছে কথাটাও তো স্পষ্ট বের হয় না, ডাকছে হয়ে সেটা বেরিয়ে এলো উপর পাটির দুটো আর নিচের পাটির দুটো দাঁতের ফাঁক দিয়ে। আরেকদিন রিনা হাঁক দিল মাছা চাকরটাকে, আনন্দ, কাপটা দিয়ে যা তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে টুয়া বলে উঠল, আনন্দ, তাড়াতাড়ি। অনিশা রিনা তো হেসে লুটোপুটি। টুয়াকে জড়িয়ে ধরে বুকে চেপে গালে গাল ঘষে আদরে আদরে ডুবিয়ে দিল। অনিশ আপিস থেকে ফিরলেই একটা না একটা খবর তার জন্য অপেক্ষা করে। এই জানো আজ কি হয়েছে? ওই মোড়াটা নিয়ে 2 হাতে তুলে এই ঘর থেকে ও ঘর অবধি গিয়েছে। অনিশ এসে বলেছে, গামা পালোয়ান, কিরকম হাঁটে দেখো না। আজ কি হয়েছে জানো? তৃপ্তি দিয়ে এসেছিলেন। অনিশ আবার একটা নতুন চমকের অপেক্ষায় চোখ তুলেছিল। হঠাৎ ভোল্টেজ বেড়ে গেলে বাল্বের যেমন হয়, চোখে উৎসুকও ফুটে উঠল। তৃপ্তিদিটি আবার কে? রিনা হাসল। বারে, রঙিন ছাতা মাথায় দিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যান, বাঁদিকে শেষ ফ্ল্যাটে থাকেন। অনিশ নিরুৎসাহ গলায় বললে, ও এসেছিলেন বুঝি? রোজই তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয়, আজ ডাকলাম। রিনা আরো কি বলতে যাচ্ছিল, টুয়া খেলা করতে করতে বলে উঠল, মাছি কই, মাছি কই। ব্যাস, দেখেছ, ওই এক কথা, মাসি কই। রিনা হেসে বললে, খুব আদর করেছেন তো ওকে। বললাম, টুয়া
তোমার মাসি হয়, মাসি। সেই থেকেই মাঝে মাঝে মাসি কই মাসি কই বলে হেসে উঠল রিনা। অনিশও টুয়াকে কাছে টেনে নিয়ে আদর করতে করতে খাটে গড়িয়ে পড়ল অনিশ। বুকের উপর টুয়াকে দাঁড় করালো। টুয়া অমনি বলে উঠল, হয়ে যাচ্ছে, অর্থাৎ পড়ে যাচ্ছি। সেদিনও এমনই অফিস থেকে ফিরে টুয়াকে কাঁধে বসিয়ে ড্রেসিং টেবিলে লম্বা আয়নার সামনে দাঁড়িয়েছে অনিশ। একটা ফুটফুটে বাচ্চা ছেলে পর্দা সরিয়ে ঘরে ঢুকলো। আরে বাবুল বলেই তার দিকে ছুটে গেল রিনা। বললে, একা এসেছো? পর্দার উপর থেকে প্রথমে চটির শব্দ, তারপর গলা। ইস, মাকে ছেড়ে আসবার ছেলে কিনা। পর্দা সরিয়ে তৃপ্তিদিকে দেখে একটু অপ্রতিভ হই সারা মুখটা হাসিতে উছলে উঠল রিনার। বললে, ও মা, আসুন আসুন। তৃপ্তির মুখ অনিস দেখল, সংকোচ কাটিয়ে হাসল। নমস্কার, আপনার সঙ্গে তো আলাপই হয় না। তৃপ্তি হাসলো মিষ্টি করে, তারপর রিনার দিকে তাকিয়ে বললে, ভাবলাম বিনা নোটিশে এসে পড়ে একটু সিনেমা টিনেমা দেখে ফেলবো। রিনা হেসে উঠল, সিনেমা থিয়েটার আপনাদের? সেদিন তো দেখলাম রিকশায় যাচ্ছিলেন কর্তার সঙ্গে। তোমাদের তো সবসময় গ্রিন রুম ভাই, ওকে তো দেখি রাস্তায় পায়ের দিকে তাকিয়ে হাঁটেন। আরে বাবা, আমরাও এমন কিছু কুৎসিত না। রিনা আর অনিশ দুজনেই শব্দ করে হেসে উঠল। রিনা বললে, ইস, আপনি কি যে বলেন, আপনি তো রীতিমতো সুন্দরী। তৃপ্তি ঠোঁট ওল্টালো। চাই, এতদিন তবু একটা গর্ব ছিল, কিন্তু এই যে যেচে আলাপ করতে এলাম, সুন্দরী হলে তো ওরই এতক্ষণে যেচে কথা বলবার কথা। রিনা হেসে বললে, ও মা, আমি রয়েছি যে। তৃপ্তি ততক্ষণে টুয়াকে কোলে তুলে নিয়েছে, আর রিনা যত হাত বাড়িয়ে বলছে, টুয়া এসো এসো, ততই সে ঘাড় নাড়ছে জোরে জোরে। না না না। তৃপ্তি চলে যাওয়ার সময় সে কি কান্না টুয়ার। রাত্রে খেতে বসে অনিশ বললে, ভদ্রমহিলা বেশ, খুব মিশুকে। রিনা হেসে উঠে বললে, বেশি মেলামেশা করো না বাপু, যা মুখ ফসকা কথাবার্তা ওর। অনিশ বললে, ছেলেটাও বেশ শান্তশিষ্ট, কি নাম যেন? বাবুলের নামটা ঠিকই মনে ছিল, তবু অকারণে ও ভুলে যাবার ভান করলে। রিনা ঠোঁট টিপে হেসে বললে, ভদ্রমহিলার নামটা ভুলে যাওনি তো? কি গো? প্রথম প্রথম বেশ ভালোই লাগতো, এমন সাদা মন, তার উপর ফুর্তির তুবড়ি যেন। কিছুক্ষণ কাছে থাকলে রিনার মনটা খুশি হয়ে ওঠে। আর টুয়াকে সত্যি সত্যি খুব ভালোবেসে ফেলেছেন তৃপ্তি দিয়ে। কিন্তু অনিশের সঙ্গে এত ঠাট্টা ইয়ার্কির কি দরকার? অবশ্য রিনাই বা বলতে ছাড়বে কেন? অনিশকে ওর সন্দেহ হয়নি, তবু যে লোকটা ট্রামবাসের ভিড়ের দোহাই পেড়ে 7টার আগে ফিরতো না, সে হঠাৎ 5:30টায় এসে হাজির হলো যে। আর এলোই যদি, তো সিনেমার টিকিট কেটে আনলেও বুঝতো। অনিশ তখনও জুতোর ফিতে খুলছে। রিনা হেসে বললে, কি ব্যাপার? অনিশ বুঝলে, তবু হেসে বললে, মুশকিল হলো দেখছি, তাড়াতাড়ি ছুটি পেলেও এখন আর বাড়ি ফেরা যাবে না, শরীর খারাপ হলেও। তাই কি বলেছি নাকি? রিনার মুখে উৎকণ্ঠার প্রলেপ পড়ল। সত্যি শরীর খারাপ? ও কিছু না। কথাটা গ্রাহ্য করলো না অনিশ, শুধু ক্ষণিকের জন্য মনে পড়ল বিয়ের পর কতদিন রিনা ওর জুতোর ফিতে খুলে দিয়েছে জোর করে। শরীর খারাপ বললেই কপালে হাত ছুঁয়েছে। ও তাই ইচ্ছে করে একটু শরীর খারাপের ভান করলে, কিন্তু মনে মনে বিরক্ত হয়ে উঠল রিনার উপরে। ওকে এত খারাপ ভাবছে কেন রিনা? তৃপ্তি এলে সমস্ত ঘরখানা চঞ্চল খুশিতে ভরে ওঠে, মন রজনীগন্ধা হয়ে ওঠে, এইটুকুই তো, আর কিছু তো নয়। তৃপ্তি দিয়ে তৃপ্তি দিয়ে তৃপ্তি দিয়ে চেনে বাঁধা চাবিটি ঘোরাতে ঘোরাতে রাস্তার মাঝেই থমকে থেমে পড়বে।
আরে, অশোক যে! আজকাল নাকি খুব এমব্রয়ডারি করা রুমাল নিয়ে ঘুরছো? কিংবা পাড়ার বাচ্চা ছেলে তমালকে, কি মর্নিং সেকশন ছুটি হবার সময় হয়ে গেছে। যাও যাও, তাড়াতাড়ি যাও, এরা বেরিয়ে পড়েছে। সুন্দর শরীর জুড়ে উচ্ছলতা। এক এক সময় তৃপ্তিদির এই গায়ে পড়া স্বভাবটা ভীষণ খারাপ লাগে রিনার। এক এক সময় হিংসেও হয়, ও নিজে কেন এমন উচ্ছল হতে পারে না। এদিকে অনিশের তখন চোখ পড়েছে দেওয়ালে ঠেসানো জিনিসটার দিকে। ওটা আবার কি রেখেছো? আগে আমি না, রিনা জবাব দিল। আপনার ফ্রেন্ড রেখে গেছেন। একটু থেমে অনিশের অপ্রতিভ মুখটার দিকে তাকিয়ে এসে পেলে রিনা। ক্যারাম বোর্ড চিঠিটি রেখে গেছেন। বলতে না বলতে এসে হাজির, হাতে ফ্রেঞ্চ চকের টিন। ক্যারাম খেলার আড্ডা বসলো। সন্ধেবেলায় এসে হাজির হবে প্রতিদিন। বেচারি রিনার কাজ হয় না, টুয়াকে খাওয়াতেও দেরি হয়ে যায়। অনিশও উঠতে চায় না। ভদ্রলোক সেলসম্যানে চাকরি করেন, অর্ধেক দিন কলকাতার বাইরে। ইনাই একদিন বলেছিল, অনিশ তাই বলেছিল, আহা, বেচারা তৃপ্তিটির দোষ নেই, সময়ই বা কাটাবে কি করে। বাহ, সময় কাটাবার জন্য কি তুমি ছাড়া লোক নেই? শুনে কখনো কখনো রাগে চুপ করে থাকে অনিশ, কখনো বা হেসে ওঠে। কিন্তু রিনার কাছে ক্রমশই যেন অসহ্য হয়ে ওঠে ব্যাপারটা। সিনেমা দেখতে যাওয়ার কথা হচ্ছিল কদিন ধরে। হঠাৎ তৃপ্তিদির সামনে অনিশ ফস করে বলে বসলো, আপনিও চলুন না। বেশ তো, নিয়ে গেলে আর যাব না কেন? সমস্ত শরীর চিড়বিড় করে উঠল রিনার। রুদ্ধ চোখে একবার তাকালো অনিশের মুখের দিকে, তারপর বলে উঠল, বারে, উনি গেলে কি করে হবে? চমৎকার অভিনয়, এসে উঠল রিনা। বারে, টুয়াকে তো ওর কাছেই রেখে যাবো ভেবেছিলাম, উনিও তো বলেছিলেন। তৃপ্তিও ততক্ষণে হেসে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, ও মা, আমিও তো বাবুলের কথা একদম ভাবিনি। কিন্তু কতটুকুই বা বাধা দেবে রিনা, আর কতবার? মাঝে মাঝে একটা বাটি হাতে এসে হাজির হতো তৃপ্তি, বলতো, আজ কচুর শাক রান্না করেছি রিনা, তোমার জন্য নিয়ে এলাম। ইস, তোমার জন্যে? মুখে হাসি মাখিয়ে সমস্ত শরীরটা তার ভেতরে ভেতরে বিষের তীর হয়ে উঠত। কিন্তু যেদিন অনিশের খাবার সময় এক বাটি মাংস নিয়ে এলো তৃপ্তি, অনিশের সামনে বাটিটা রেখে বসে রইল। খান মশাই খান, আপনার জন্য স্পেশাল রান্না। সেদিনই না দম আটকে ভাবলো, এখান থেকে পালাতে পারলে বাঁচে, তৃপ্তিদির কাছ থেকে। কোথায় কাপড় শুকোতে দিই বলো তো? বারান্দার নামে, বর্ষাকালে তো ওই বাড়িতে থাকা যায় না। টিনা মাঝে মাঝেই অনুযোগ করে, শুধু কি বারান্দায় রোদ আসে না, অনিশ বুঝতে পারে এ পাড়ার এ বাড়ির কিছুই যেন পছন্দ হয় না রিনার। হয়তোবা অনিশকেও অনিশ বেশ বুঝতে পারে। রিনা অসুখী হয়ে উঠছে, সন্দেহ ঢুকছে ওর মনের মধ্যে, তাই দিনে দিনে শরীর শুকিয়ে যাচ্ছে। দেখো, শীতকালে এ বাড়িতে থাকলে আমি হয়তো ঠিক টিভি হয়ে মরে যাব, রিনা বলে। অনিশ কপাল কুঁচকে বলে, আহ, কি আজে বাজে কথা বলছো। বেশ তো, পছন্দ না হয় বাড়ি খুঁজে দেখি। তুমি যাবে? যাবে তুমি এ বাড়ি ছেড়ে? নান হাসি এসে অনিশকে বিদ্ধ করতে চাইল রিনা। রিনাকে সত্যি মাঝে মাঝে বড় বিষণ্ণ দেখায়। মনে হয় ওর মাথার মধ্যে কি যেন ঘুরছে, কি যেন ঘুরছে। অসহ্য একটা যন্ত্রণা, বিষাক্ত একটা ভীমরুল। সেদিন অফিস থেকে ফিরে চুপচাপ বসে রইল অনিশ, কান সজাগ হয়ে রইল। কখন বাবুলের আধো আধো কথা শোনা যাবে, কিংবা তৃপ্তিদি চটির আওয়াজ। একবার ইচ্ছে হলো ক্যারাম বোর্ডটা পেতে রিনাকেই ডাকে, তাহলে রিনা অন্তত বুঝবে নেশাটা খেলার। কিন্তু একটুও ইচ্ছে হলো না। কিন্তু কই, ৮টা তো বেজে গেল, তৃপ্তি তো এলো না। তবে কি সেলসম্যান স্বামী তার ফিরে এসেছে?
আজ তৃপ্তিদিকে খুব শুনিয়ে দিয়েছি। খাবার টেবিলে বসে কথাটা না বলে পারল না রিনা। অনিশ চমকে চোখ তুলল। রিনা চোখ না তুলেই থালার উপর মাছের কাঁটা ভাসতে ভাসতে বললে, পাড়ায় যা বদনাম তৃপ্তিদির, শেষকালে আমারও হয়তো। অনিশের মাথা ঝিমঝিম করে উঠল। চোখ বুজে রাগ চাপবার চেষ্টা করলে, তারপর চিবিয়ে চিবিয়ে ছুরির ফলার মতো ধারালো কণ্ঠস্বরে বললে, না বললেও পারতে। রিনা চুপ করে রইল। অনিশ হঠাৎ বললে, দুর্গাপুরে ট্রান্সফার নিচ্ছি, প্রায় ঠিক হয়ে গেছে, তোমাকে বলিনি। মুহূর্তে রিনা সমস্ত মুখটা খুশিতে ভরে উঠল, দু চোখ ঝিকমিক করে উঠল। সত্যি? দুর্গাপুর? চমৎকার। মাসিমাও আছেন সেখানে, ব্যারেজের ধারে রোজ বেড়াতে যাব। অনিশ হাসি হাসি মুখে তাকালে রিনার দিকে, তারপর বললে, বাড়িটা সত্যি, এখানে আলো নেই, হাওয়া নেই। মুখার্জি সাহেবকেও বললাম তোমার শরীর খুব খারাপ হচ্ছে। সত্যি? আমার জন্যে? রিনার দু চোখের ঝকঝকে হাসি দু ফোঁটা জল হয়ে গেল। গর্বে ওর মুখ ভরে গিয়েছিল সেদিন। নিজের উপর নিজেরই রাগ হয়েছিল। অনিশ অবশ্য এমনি একটু চাপা স্বভাবের, তাই মুখে কিছু বলেনি, অথচ রিনার কথা বিশ্বাস করে ট্রান্সফারের চেষ্টা করেছে, ট্রান্সফার নিয়েছে। কিন্তু দুর্গাপুরে এসে সেই মানুষটাই কি করে এমন বদলে গেল, রিনা বুঝতে পারলেন না। তোমার কি হয়েছে বলো তো? অফিসে কিছু? নির্বোধের মতো একদিন প্রশ্ন করেছিল। কি আবার হবে? এমন তার ছেলের সঙ্গে উত্তর দিয়েছিল অনিশ, এমন মুখভঙ্গি করেছিল যে সেদিন আর কোনো কথাই বলেনি রিনা। অপমানে চোখে জল ঠেলে এসেছিল। তবু মনকে চোখ দিয়েছিল রিনা। ভেবেছিল হয়তো অফিসের কাজের চাপে এমন বিরক্ত হয়ে থাকে অনিশ। কিন্তু দিনের পর দিন লোকটা এত দূরে সরে যাচ্ছে কেন? কই, টুয়াকে বুকের উপর দাঁড় করিয়ে আর তো কই আদর করে না। রিনাকেও কেমন এড়িয়ে এড়িয়ে চলে। যে দু একটা কথা বলতে গিয়েছে ও, আর অনিশ হু হা করে দু একটা কথাই উত্তর দিয়েছে। আপিসের পর আপিসের বন্ধুদের নিয়ে সেই যে বেরিয়ে যায়, রাত 10টা অবধি একবারও যেন রিনার কথা মনে পড়ে না। টুয়ার জন্য একটা নতুন সোয়েটার বুনতে বুনতে নিজের মনে মনে রিনা বললে, অনিশকে শুনিয়ে শুনিয়ে, তখন ভেবেছিলাম রোজ ব্যারেজের দিকে বেড়াতে যাব। গেলেই পারো। যেন একটা অচেনা অজানা মানুষের প্রশ্নের জবাব দিল অনিশ। অভিমানে অপমানে মুখ সাদা হয়ে গেল রিনার। ও কি একা বেড়াতে যাবার কথা বলেছে? ও কি শুধু নিজের কথাই ভাবে? অনিশের মুখে হাসি ফুটিয়ে তোলবার জন্যে কি 1 মাস কম চেষ্টা করেছে ও? তবু বোঝে না কেন অনিশ? দম বন্ধ হওয়া কষ্ট লুকিয়ে রিনা বললে, কান্না কান্না গলায় বললে, কি হয়েছে? কি হয়েছে তোমার, বলবে তো? কেন, কেন তুমি আজকাল এত খিটখিটে হয়ে উঠছো? উত্তেজিত হয়ে উঠল রিনা। কতদিন তোমাকে হাসতে দেখিনি বলো তো? অনিশ গম্ভীর আক্রোশের গলায় চিবিয়ে চিবিয়ে বললে, সে কি, আমাকে হাসতে দেখলেই তো তুমি হিংসে জ্বলে যাও। বলে উঠে চলে গেল অনিশ। আর সঙ্গে সঙ্গে রিনার চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল। বিস্ময়ে হতবাক হয়ে অনিশের চলে যাবার দিকে, সংসারকে লাথি মারা ভঙ্গিতে ফেলা তার পায়ের দিকে তাকিয়ে রইল রিনা। কি আশ্চর্য, এতদিন এই সত্যটুকু ওর চোখে ধরা পড়েনি। সমস্ত রাত বিছানায় ছটপট করলো রিনা, অসহ্য এক কষ্টে। ভুল, ভুল, ভুল করেছ। নোংরা ঈর্ষায় জ্বলেছেও তখন, অথচ বুঝতে পারেনি তৃপ্তিদি ওদের সংসারে এক ঝলক আনন্দ এনে দিয়েছিলেন। আর অকারণ সন্দেহে নিজেকে কষ্ট দিয়েছে রিনা, অনিশকেও কষ্ট দিয়েছে। তৃপ্তিদি কি অনিশকে ভালোবেসে ফেলেছিল? কই, চলে আসবার দিনে তো মুখ দেখে মনে হয়নি।
অনিশও বিচ্ছেদ ব্যথা পেয়েছে বলে মনে হয়নি। আর তাই যদি সত্যি হতো, তাহলে কি অনিশ নিজেই চেষ্টা করতো ট্রান্সফার নিতে? চিপ্তিদির মধ্যে কি একটা জাদু আছে, এক একজনের মধ্যে থাকে। তাই তার সংস্পর্শে এসে রিনা নিজেও তো প্রথম প্রথম সুখী হয়ে উঠেছিল। অথচ অনিশ খুশি হয়ে উঠলে কেন, কেন সন্দেহে জ্বলেছে ও? আমায় হাসতে দেখলেই তো তুমি হিংসে জ্বলে যাও। কথাটা কদিন ধরে রিনার মাথার মধ্যে ভিমরুল হয়ে ঘুরল। সত্যি অনিশের উপর সত্যি অবিচার করেছে ও। কিন্তু কি লাভ হয়েছে রিনা? তৃপ্তিদি ছিল, তবু তো সুখ ছিল, আনন্দ ছিল ওদের দুজনেরই জীবনে। সেখান থেকে সরিয়ে এনে যেটুকু সম্বল ছিল তাও হারিয়ে ফেলেছে। তার চেয়ে আগের জীবনে ফিরে যেতে পেলে বেঁচে যাবে রিনা। সেই একটু সন্দেহ, একটু ভয়, কিন্তু অসীম আনন্দ। খাটে শুয়ে রবিবার দুপুরে হয়তো অনিশ আবার আগের মতোই ওর চুল এলোমেলো করে দেবে। টুয়া কখন কি নতুন কথা বলল, তাই নিয়ে দুজনে মিলে চমকে উঠতে পারবে, হাসতে পারবে প্রাণ খুলে আবারও। অনিশ আবার টুয়ার জন্য তাড়াতাড়ি অফিস থেকে ফিরবে। আহ, কি যন্ত্রণা! কি করে সে কথা মুখ ফুটে বলবে ও? কি করে ফেলে আসা জীবনে, ছেড়ে আসা ফ্ল্যাটে ফিরে যেতে পারবে? এই, শুনছো? হাত বাড়িয়ে অনিশের তন্দ্রা করে শরীরটা ছুঁল রিনা। অনিশ বুঝতে পারল, তবু উত্তর দিল না। এই, এই শোনো না, শোনো না গো, বলেই কেঁদে ফেলল রিনা। অনিশের বুকের উপরে মাথা রাখল। অনিশ ঘুম ভাঙা হাতখানা তুলে রিনার মাথায় রাখতে গেলে বুকের উপরটা ভিজে ভিজে ঠেকতেই হাতটা নামিয়ে নিল। তবে সান্ত্বনা দিতে ইচ্ছে হলো না। রিনা তবু ফুঁপিয়ে ফুঁপিয়ে বললে, শোনো না, আমি না, আমি এখানে থাকলে মরে যাব। শুনছো? তুমি আমাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে চলো। কলকাতায়? অনিশ বিস্ময়ের দুটি চোখে অন্ধকার ঠেলে সিলিং এর দিকে তাকালো। রিনা ওর বুকের উপরে মুখ ঘষতে ঘষতে বলল, হ্যাঁ, আমাদের সেই ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটে নয়, চিঠি লিখে 2 মাস অপেক্ষা করে সেই পাড়াতে আর একটা ফ্ল্যাট জোগাড় হলো। ট্রান্সফার নিল অনিশ অনেক চেষ্টা করে। তবে রিনা মনে মনে প্রতিজ্ঞা করলো আর হিংসে জ্বলবে না ও, সন্দেহের আগুনে নিজেকে পোড়াবে না। কি মশাই, অত কি ভাবছেন? রিনা ড্রেসিং টেবিলের আয়নায় দাঁড়িয়ে চুল বাঁধছিল। অনিশ এক দৃষ্টে তাকিয়ে দেখছিল তাকে, নাকি অন্য কিছু ভাবছিল। চুলের কালো ফিতেটা দাঁতে চেপে রিনার ফর্সা গালে সেটা চেপে বসেছে। রিনা চুল বাঁধছিল। তৃপ্তিদির গলা শুনে ফিরে তাকালো। দেখো কাণ্ড! কপাল কুঁচকে উঠল রিনার। তৃপ্তিদি পিছন থেকে এসে অনিশের চুল এলোমেলো করে দিলেন। কি, সেই তো আবার ফিরে আসতেই হলো আমার টানে? জানি, আসতেই হবে, বলে খিলখিল করে হেসে উঠলেন 2 কান ঝাঁকিয়ে। রিনা তাকালো অনিশের দিকে, দেখলো অনিশের সারা মুখ হাসিতে উচ্ছল হয়ে উঠেছে। অসহ্য কষ্টে দাঁতে ঠোঁট কামড়ে রইল রিনা। কপাল আরো কুঁচকে উঠল। রিনা মনে মনে প্রতিজ্ঞা করেছিল আর বাধা দেবে না, হিংসে জ্বলবে না, সন্দেহে পুড়বে না। তাহলেই ওর নিজের জীবন সুখে সহজ হয়ে যাবে। কিন্তু পারল না। ধীরে ধীরে তীক্ষ্ণ কর্কশ গলায় বিষাক্ত তীরের মতো কথাটা ছুঁড়ে দিল। না, আপনার ভয়ে পালিয়েছিল ও। হ্যাঁ, আপনার ভয়ে। না, আপনার ভয়ে পালিয়েছিল ও, আপনার ভয়ে। শেষ হলো আজকের গল্প। রমাপদ চৌধুরীর লেখা ছোট গল্প নোনা জল। কেমন লাগলো আজকের গল্পটি?
কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা পুরো গল্প পাঠটি শুনলেন, তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।